ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের বিষয়। দ্বিতীয় চ্যাপ্টার বা অধ্যায়ে উল্লেখ আছে সংস্কার। সংস্কারের বৈশিষ্ট্য, সংস্কারের ইংরেজি শব্দ হচ্ছে রিফর্মস। এটা কোন সময় থেকে বাংলা তথা ভারতের ইতিহাসে শুরু হয়? শুরু হয় অষ্টাদশ শতক যে ছিল তারপর থেকে। অষ্টাদশ শতক ছিল হলো 1700 থেকে 1799, আর 19 শতক হলো অষ্টাদশের পর 19 শতক, ঊনবিংশ শতক। সেটা শুরু হচ্ছে তোমার 1800 সাল থেকে 1899 সাল পর্যন্ত। এই 1800 থেকে 1899 সাল, এই যে 100 বছর, এই 100 বছরে বাংলা তথা ভারতে সৃষ্টিশীল এবং যুগান্তকারী ঘটনা ঘটেছে। সেই জন্যে এই সময়টাকে বাংলার ইতিহাসে তথা ভারতের ইতিহাসে একটা যুগান্তকারী অধ্যায় আমরা বলতে পারি। তোমরা তো জানো যে পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। এই পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়লাভ করে এবং কোম্পানি এর মাধ্যমে ব্রিটিশ শাসন শুরু হয়। কোম্পানি ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষমতা লাভ করে। বাণিজ্যিক যে ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, তা থেকে কোম্পানি রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। এবং তোমরা জানো যে 1757 থেকে 1857 মহাবিদ্রোহের আগে অবধি, মহাবিদ্রোহ পর্যন্ত তোমার কোম্পানি ভারতকে শাসন করেছে। এই পলাশী যুদ্ধের পর ভারতে এবং বাংলাতে ধর্মের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, তোমার শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসছে। এই পরিবর্তন কেন এলো? পলাশী যুদ্ধের পর ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব পড়ে, পাশ্চাত্য সভ্যতার প্রভাব পড়ে। তাই বাংলার বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা এই পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে ভারতে যে অষ্টাদশ শতক ধরে কুসংস্কার ছিল ভারতীয় সমাজে, সেই কুসংস্কারগুলি দূর করবার জন্যে ভারতে যুক্তিবাদ, ভারতের মধ্যে একটা চেতনা আনবার চেষ্টা করা হয়। সমাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন, সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন, এবং এবং বাংলা তথা ভারতের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা এই পরিবর্তন করতে সক্ষম হয়। এই যে অষ্টাদশ শতক ধরে যে একটা অন্ধকার আচ্ছন্ন যুগ ছিল, যেখানে যুক্তিবাদ ছিল না, যে জায়গায় কুসংস্কার ছিল সমাজে, আষ্টে পৃষ্ঠে বিভিন্ন ধরনের কুসংস্কার, কুপ্রথা এগুলো চালু ছিল, সেগুলো পরিবর্তনের জন্য চেষ্টা করা হয় 19 শতকের শুরুতেই, অর্থাৎ 18 সালের পর থেকেই এটা শুরু হয়। আমরা এটা লক্ষ্য করব যে বাংলার শিক্ষিত সমাজ এ ব্যাপারে এগিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা প্রচলিত সামাজিক কুসংস্কার এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। রাজা রামমোহন রায়ের নাম এক্ষেত্রে আমরা সবাগে উল্লেখ করব। রাজা রামমোহন রায় বাংলাতে যে সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে সেই চিতাতেই আগুনে পুড়িয়ে মারা হতো, জোর করে বেঁধে ধরে ঢাক ঢোল বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে একটা আওয়াজ তৈরি করে তার মধ্যে, যাতে তোমার যাতে তার স্ত্রী, স্বামী মারা গেলে তার স্ত্রীর যে আর্তনাদ, একজন নারীর যে আর্তনাদ অন্য মেয়েরা শুনতে না পারে। এবং এই প্রথাটা চালু হয়েছিল অর্থনৈতিক কারণে। স্বামীর সম্পত্তি যাতে স্ত্রী লাভ করতে না পারে, সেই কারণে এটা তৈরি হয়েছিল। এইটা কোনো শাস্ত্রে উল্লেখ নেই, এটা কোনো ধর্মে, হিন্দু ধর্মে উল্লেখ নেই। এই কথা রাজা রামমোহন রায় শাস্ত্রের কথা তুলে ধরে মানুষের মধ্যে প্রচার করেন যে এটা একটা কুসংস্কার। বিধবা বিবাহ হয় না সমাজে, তখনকার সমাজে।
শতকে এসে রামমোহন রায় বললেন বিধবা বিবাহ কেন হবে না? পুরুষ যদি তার স্ত্রী মারা গেলে বিয়ে করতে পারে, তাহলে নারী তার স্বামী মারা গেলে কেন বিবাহ করবে না? করতে পারবে না। অতএব আর তখনকার দিনে মেয়েদের বিয়ে হতো খুব অল্প বয়সে। স্বামীর আ আ মানে ছেলেরা প্রায় ৩০-৪০ বছর বয়সে বিয়ে করত। যখন নারী স্ত্রীর যখন আ ২০-২৫ বছর বয়স তখন তার স্বামী মারা যেত। তাকে পুড়িয়ে মারা হতো এবং যদি এবং সতীদাহ প্রথা যখন উঠে গেল তখন বিধবা বিবাহ এই প্রথাটা কিন্তু চালু হলো না। যে যে স্ত্রী সে থেকে যাবে, সে বিয়ে করতে পারবে না। কিন্তু পুরুষরা পারবে। একথা রামমোহনের পরবর্তীকালে শিক্ষিত সমাজ, দ্বারকানাথ ঠাকুর, আ বিভিন্ন আর্য ব্রাহ্ম সমাজের বিভিন্ন উদ্যোক্তা এইসব বিধবা বিবাহের পক্ষে বক্তব্য রাখেন এবং প্রচার করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে বলেন এবং বিধবা বিবাহ দেওয়া যাবে না নারীদের, এটা একটা কুসংস্কার। এই প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়। শেষ পর্যন্ত বিধবা বিবাহ এই আইনটা চালু হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা সমাজে চালু করে দেখিয়ে দিয়েছেন। পণ প্রথা। পণ প্রথাটা কি? যে মেয়েদের বিয়ে দিতে হলে পণ দিতে হবে, ছেলেকে টাকা দিতে হবে। তাহলে এই মেয়েদের বিয়ের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা ছিল। এই পণ প্রথা একটা সামাজিক অন্যায় এবং এটা আইনত অন্যায়। এই আইনগত দিক থেকে তখন আইন পাস হয়নি। কিন্তু সামাজিক দিক থেকে প্রচার করা হয় যে পণ প্রথাটা নেওয়াটা ঠিক না। মদ্যপান। মদ্যপান এটাও একটা সামাজিক ব্যাধি, সামাজিক অবক্ষয়। মানুষের মরালিটিকে, নৈতিকতাকে নষ্ট করে দেয়। মানুষের মধ্যে ন্যায় অন্যায় বোধ হারিয়ে যায় যখন সে মদ্যপান করে। সুতরাং এরই মধ্য দিয়ে সমাজকে একটা অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হয়। এই প্রথার বিরুদ্ধে বাংলার বুদ্ধিজীবী সমাজ কিন্তু সচেষ্ট হয়। আর রামমোহন রায় যে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেন, আত্মীয় সভা গঠন করেন। এরই মধ্য দিয়ে তিনি আন্দোলন সংগঠিত করে লর্ড উইলিয়াম বেন্টিং তখন গভর্নর ভারতে, তিনি তিনি একটা আইন পাস করেন যে সতীদাহ নিবারণ আইন, সেটা পাস হলো। কিন্তু নিবারণ আইন পাস করলেও সেটাকে কার্যকরী করা, সমাজে যে প্রচলিত নিয়ম চলছে সতীদাহ, সেটাকে তোলার জন্যে বাংলার মানুষ নবজাগরণে উদ্বুদ্ধ হয়েছেন। নতুন করে চেতনা আনবার চেষ্টা করেছেন মানুষের মধ্যে, যেগুলি অন্যায়। জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথা এটা কাজের ভিত্তিতে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছে এবং যারা সুবিধাবাদী মানুষ, শিক্ষিত মানুষ, তারাই সৃষ্টি করেছে, এর অপব্যাখ্যা করেছে। কাজ অনুযায়ী জাতিভেদ প্রথা থাক, কিন্তু সেই জায়গায় জাতি ভিত্তিতে মানুষের সম্মান মর্যাদা থেকে মানুষকে বঞ্চিত করা। অর্থাৎ যাদেরকে নিচু জাতির মনে করা হতো, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, এদের সামাজিক মর্যাদা থাকবে না, এটা ব্রাহ্মণরা যেভাবে প্রচার করেছিলেন এবং কার্যকরী করেছিলেন, এটা হলো জাতিভেদ প্রথা। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বাঙালির বুদ্ধিজীবী শ্রেণী বা বুদ্ধিজীবী সমাজ। তাই এটার প্রথার বিরুদ্ধে, অর্থাৎ জাতিভেদ, অর্থাৎ এখানে অস্পৃশ্যতা একটা সামাজিক অন্যায়। এই কারণে ভারতের সংবিধানে ১৭ ধারায় অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয়, এটা ভারতের সংবিধানে লেখা হয়েছে। কিন্তু এটা আগে থেকে সমাজে এটা অষ্টাদশ শতকে ছিল যে জাতিভেদ প্রথা অস্পৃশ্য, অর্থাৎ উচ্চ বর্ণের মানুষের অনেক অধিকার থাকবে, সামাজিক মর্যাদা থাকবে, আর নিম্ন বর্ণের মানুষের থাকবে না, তারা নিচু, তারা অস্পৃশ্য, তাদের ছোঁয়া গেলে জাত চলে যাবে। এই যে প্রথা, এই প্রথার বিরুদ্ধেও বাঙালি তথা ভারতের বুদ্ধিজীবী শ্রেণী সোচ্চার হয়েছে। তাহলে নারী শিক্ষার বিস্তার। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়। কোম্পানি সরকার প্রথম থেকেই
বাংলা তথা ভারতে পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি শেখাতে চায়নি। শিক্ষার ব্যাপারেই উদাসীন ছিল। তারপরে ইংরেজি শেখাতে চায়নি। পরে তারা প্রয়োজনের তাগিদে তাদের ইংরেজি শিখেছে। কিন্তু ভারতের বাংলার বুদ্ধিজীবী শ্রেণী তারা নারী শিক্ষার উপর উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন। নারী শিক্ষার উপরে বিশেষভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্ব দিয়েছিলেন। আ তাহলে এইগুলো আমরা দেখছি যে প্রতিবাদ কিন্তু উঠেছে। তো প্রতিবাদগুলো কিসের মাধ্যমে উঠেছে? বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেগুলো আমরা একটা, একটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি যে বামাবোধিনী পত্রিকাতে এই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। হিন্দু পেট্রিয়টে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। হুতুম প্যাঁচার নকশা আর নীল দর্পণ নাটকে নীলকর সাহেবদের অত্যাচারের কথা বর্ণিত হয়েছে। তাহলে নাটকের গ্রন্থ, বিভিন্ন পত্রিকা এর মধ্য দিয়ে সমাজে অষ্টাদশ শতক ধরে যে সমাজে কুসংস্কার ছিল, পুরুষদের বহুবিবাহ ছিল, সমাজে মেয়েদের বাল্যবিবাহ ছিল, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হয় আর বহুবিবাহ চালু করার জন্য সচেষ্ট হয়। এই সমস্ত পত্রিকার মধ্য দিয়ে বক্তব্য তুলে ধরে আর ব্রিটিশ অর্থাৎ কোম্পানি সরকারি যে ত্রুটি বিচ্যুতি সেগুলি সম্পর্কে তুলে ধরা হয়। এটাই হলো আজকের দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম ভিডিও, যে সামাজিক কুসংস্কার, সামাজিক প্রথা, কুপ্রথা সেগুলির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তা আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব। পরের ভিডিওতে আমি বামাবোধিনী পত্রিকা, হিন্দু পেট্রিয়ট এভাবে পরপর ভিডিও আমি দিতে থাকব। আজকে এখানেই আমি আলোচনাটা শেষ করলাম।